দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে কুণ্ঠাসা করে ফেলে মাদারীপুরের বীর মুক্তিযোদ্ধারা। সর্বশেষ ৮ ডিসেম্বর মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজের ঢালে টানা ৩ দিন যুদ্ধের পর পাক হানাদার বাহিনীর মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক মেজর ঘটকসহ তার বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করে মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনী। এভাবেই সে সময়ের স্মৃতিচারণ করে বৌদ্ধভূমিগুলো সংরক্ষণ না করায় ক্ষোভ প্রকাশ করলেন খলিল বাহিনীর প্রধান খলিলুর রহমান খান। ১৯৭১ সনের এই দিনে আমরা মাদারীপুর পাক হানাদার মুক্ত করি এবং এই দিনেই আমাদের কনিষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ সরোয়ার হোসেন বাচ্চু শহীদ হন এবং এই ১০ই ডিসেম্বরের পূর্বে আমরা মাদারীপুর থেকে ১৬৫ জন মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ গ্রহণ করার জন্য ভারতে যাই। ভারতের অম্পিনগরে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি এবং প্রশিক্ষণ গ্রহণ করার পর মে মাসের ২২ তারিখের দিকে আমরা মাদারীপুর প্রবেশ করি। আমরা মাদারীপুর থেকে ১৭ই এপ্রিল রওনা দিয়ে ইন্ডিয়া যাই এবং ২২শে মে মাদারীপুরে প্রবেশ করি। প্রবেশ করার পরেই আমরা কেন্দুয়া বিল অঞ্চলে আমরা আমাদের ঘাটে স্থাপন করি এবং ঘাটে স্থাপন করার পরে এই মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়তে থাকে, কারণ যারা ওইখানে আমাদের সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মুশারফ, তিনি আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছিলেন যে ইন্ডিয়ায় আর কোনো যুবক পাঠাবে না, তোমরাই নিজেরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করবে। অনুরূপভাবে আমরা তার কথা স্মরণে রেখেই কিন্তু এই কাজ করেছি এবং আরও একটা ইনস্ট্রাকশন দিয়েছিল, সেখানে ছিল ব্রিগেডিয়ার সাবেক সিং এবং মেজর খালেদ মুশারফ, যে আমাদের করণীয় কী। তো বলল যারা পাক বাহিনীর দালাল দোসর তাদেরকে হত্যা করতে হবে এবং বাংলাদেশ থেকে যে সকল অর্থকরী ফসল তারা বিদেশে পাঠায় বৈদেশিক মুদ্রা অর্জন করে সেগুলো ধ্বংস করতে হবে। আমরা সেই অনুযায়ী আমরা কাজ করতেছিলাম এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে হবে, আমরা সেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করেছিলাম। তো এই জিনিসগুলো তো এক কথা বা দুই কথায় শেষ করা যাবে না। তো এই দীর্ঘদিন যুদ্ধ করার পর এখানে রাজাকারও ছিল, মুজাহিদও ছিল, তাদের সাথে আমাকে সম্মুখ যুদ্ধ হয়েছে, পাক বাহিনীর সাথেও সম্মুখ যুদ্ধ হয়েছে। এই যে জুট মিলটা দেখছেন এয়ারহলাদা জুট মিল, এই জুট মিলের ডি টাইপে পাক বাহিনীর ক্যান্টনমেন্ট ছিল, তারা এখান থেকেই সব জায়গায় সৈন্য চলাচল করতো এবং যুদ্ধ রওনা দিত। তো এই যুদ্ধ করতে 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 আমাদের একটি পর্যায়ে ডিসেম্বর এসে গেল। ডিসেম্বর আসার পরে আমরা এই ডিসেম্বরের ৮ তারিখ সকালে আমরা একটা ইনফরমেশন পাই যে পাক বাহিনী মাদারীপুর থেকে ফরিদপুরের দিকে রওনা দিবে। তো আমরা ওইভাবে অ্যাম্বুশ পেতেছিলাম এবং ৮ তারিখ সকালে আমাদের সাথে পাক বাহিনীর তুমুল যুদ্ধ শুরু হয়। ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ এই ৩ দিন ২ রাত্রি আমরা সম্মুখ যুদ্ধ করি এবং একটি পর্যায়ে ১০ তারিখ সকালের দিকে আমার ছোট ভাই শহীদ সরোয়ার হোসেন বাচ্চু আর আমি দুজনে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করার জন্য আমরা তাদের বাংকারে যাই, কারণ তাদের বাংকারটা ছিল ওই সমাদ্দার ব্রিজে ওইখানে। ওই বাংকারের খুব গভীর ছিল, সেখানে একদম গুলি দিয়ে কাউকে হত্যা করা সম্ভব ছিল না, যার জন্য আমরা হ্যান্ড গ্রেনেড মারতে যাই। হ্যান্ড গ্রেনেড মারতে গিয়ে আমি আমার জায়গায় ফিরে আসি, কিন্তু আর শহীদ বাচ্চু আর ফিরতে পারিনি, ওর মাথায় গুলি রেখে ও শহীদ হয় এবং ওইখানে আবার আক্তার হালাদার নামে আমার আরেকজন মুক্তিযোদ্ধা গুরুতরভাবে শহীদ হয়। এই যুদ্ধ চলার একটি পর্যায়ে ১০ই ডিসেম্বর মানে সন্ধ্যা পূর্বক্ষণে পাক বাহিনীর মেজর একটি সাদা রুমাল উড়িয়ে আমাদের কাছে আত্মসমর্পণ করার জন্যে মেজর খলিলকে আহ্বান করে, কারণ ওই সময় সেনাবাহিনী পাক বাহিনীরাও আমাকে মেজর খলিল হিসাবে জানতো আর এলাকার লোকজনও মেজর খলিলে বলতো। তো পাক বাহিনীর মেজর আব্দুল হামিদ ঘটক তার মাথার বেল্ট
মাথার টুপি এবং হাতে থাকা 454 বলে রিভলভারটি আমার কাছে হস্তান্তর করে তারা আত্মসমর্পণ করে। তো এই যুদ্ধে সরাসরি একজন মারা গেছে আমাদের যুদ্ধে এখানে, শৈশর হোসেন বাচ্চু, আর একজন হলো মানিক, শহীদ মানিক আলাউদ্দিন। এদের নাম ডিসি অফিসের এখানে একটি স্তম্ভ রয়েছে, এখানে 3 জন বা 7 জনের নাম রয়েছে। বাকি যাদের নাম মন্ত্রণালয় থেকে এখনো অনুমোদন হয়ে আসেনি, এটা কত বড় দুর্ভাগ্য এটা বুঝতেই পারছেন। যার জন্য আমরা সত্যি দুঃখিত এবং লজ্জিত যে এখানে এই কাজগুলো এখন হয়নি। আমরা প্রশাসনের কাছে বললে তারা বলেন যে মন্ত্রণালয় থেকে আমাদেরকে যদি নাম অনুমোদন করে না দেয় তাহলে আমরা কার নাম লিখবো, কীভাবে লিখবো, যার জন্য কিন্তু এটা লেখা হচ্ছে না। আপনারা যারা মিডিয়া সাংবাদিক রয়েছেন আপনাদের কাছে অনুরোধ যে এই বিষয়গুলো আপনারা যদি সুন্দরভাবে তুলে ধরেন তাহলে হয়তো বা মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের নামটি অন্তত স্মৃতিফলকে লেখা থাকবে এবং আমাদের প্রজন্মরা এটা জানতে পারবে। তো এই ক্ষেত্রে আর যেখানে গণহত্যা হয়েছে, কেন্দ্রীয় গণহত্যা হয়েছে, যেখানে আমাদের ক্যাম্প ছিল, নভেম্বর মাসের 10 তারিখে পাক বাহিনী ত্রিমুখী আক্রমণ করে আমাদের প্রায় 135 জনকে হত্যা করেছিল। সেখানে একটা স্থাপনা হয়েছে, যদি সেখানে আপনারা যান দেখবেন যে সুন্দর একটি স্থাপনা তৈরি হয়েছে এবং ওইখানে যারা শহীদ, যাদেরকে হত্যা করা হয়েছিল এবং পাক বাহিনীর গুলিতে যারা শহীদ হয়েছে তাদের নাম যদি সেখানে লেখা আছে, ওইখানে এই বদ্ধভূমিতে ওই নামটি লেখা রয়েছে। কিন্তু এই এয়ার হাওলাদার জুট মিলের মধ্যে যে বদ্ধভূমিটা ছিল, যেখানে সারা মাদারীপুরের মহকুমার বিভিন্ন জায়গা থেকে লোকজন ধরে এনে যাদেরকে হত্যা করে এখানে ফেলে দিত, তাদের ওইখানে আমরা স্থাপনা করতে পারিনি, কারণ এখানে নাকি একটা মামলা আছে। মামলা থাকার কারণে সরকার টাকা বরাদ্দ দিয়েও এই টাকাটা ফেরত চলে যায়, এখানে আমরা এটা করতে পারিনি। তো এটা আমরা আশা করি যে মামলা যদি থাকে, সরকার ইচ্ছা করলে সেই মামলা প্রত্যাহার করাই তো সময় লাগার কথা না, কারণ এই জমিটা এখন, এই মিলটা এখন সরকারে অধিগ্রহণ করেছে, যার জন্য মালিকানা সরকারের। তো আপনারা যদি এই বিষয়গুলো উত্থাপন করেন তাহলে আমরা আশা করি খুব শীঘ্রই আমরা হয়তোবা এই এয়ার হাওলাদার জুট মেলে যে পুরুষ মহিলা যাদেরকে হত্যা করা হয়েছে তাদের নামে আমরা একটা স্মৃতিস্তম্ভ করতে পারবো। এবং আমরা এই জন্য আপনাদের শরণাপন্ন হলাম, আপনারা তাদেরকে বলবেন। আর এই বিজয় মাসে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যে সকল মুক্তিযোদ্ধারা এখনও জীবিত আছে এবং তারা রোগশোক, আমি নিজে কিন্তু অসুস্থ, তারা রোগশোকে ভুগছে এবং অনেক মুক্তিযোদ্ধার পরিবার সরকার যে অনুদানটা দেয় এই অনুদান দ্বারা পরিবারটা চলে, যেভাবে মানে স্বাচ্ছন্দ্যে চলার কথা না সেইভাবে তারা চলতেছে। আশা করি সরকার এই বিষয়গুলো বিবেচনা করে ভাবতে হবে যে আমরা যদি যুদ্ধ না করতাম তাহলে বাংলাদেশ সৃষ্টি হতো না। আমরা যুদ্ধ করেছি, বাংলাদেশ সৃষ্টি হয়েছে, বাংলাদেশের বৈষম্য রয়ে গেছে এবং বৈষম্যটা শুধু বাংলাদেশে না সারা বিশ্বে বৈষম্য থাকবে, থাকাটাই স্বাভাবিক। তারপরেও বাংলাদেশে যারা গায়ের রক্ত দিয়ে বাংলাদেশে স্বাধীন করেছে তাদের প্রতি যথাযথ মর্যাদা দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। স্বাধীনতার এত বছর পরও মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, দুঃখ ও দুর্দশার কথা জানালেন এই মুক্তিযোদ্ধারা। এই কবরস্থানটা আরও জঘন্যতম অবস্থায় ছিল। ওইখানে জেলখানের মতো একটা প্রাচীর তৈরি করেছিল। তখন ডিসি এবং এসপি সাহেবকে মিটিংয়ে আমরা বলার পরে প্রোটেস্ট করছি আমরা যে ওখানে ওইটা থাকার কারণে বঙ্গবন্ধু কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে এখানে কবরটাকে জিয়ারত করছিল। পরবর্তীতে গভর্নমেন্ট এসে জিয়ারত করছে। পরবর্তীতে আমাদের এখানে একটা ভিত্তিপ্রস্তর যে পাথরটা ছিল সেই পাথরটা ছিল কিন্তু মূলত এই ঘরটার ওই পাশে। সেখান থেকে শহরে আমরা আলমগীর ভাই যে এরিয়া কমান্ডার ছিল সে আর আমি এই কবরটা ওইটার কাহিনী আমরা এইখানে রাখছিলাম, পিছনে পড়ে গেছে পর আমরা এইখানে রাখছিলাম, এটার থেকে নিয়ে এইখানে রাখছে। এখন ওইটায় মানুষের পা উপরে উঠে বসে আর করে, আমরা মনে করি এটাকে অপমানিত করা হচ্ছে। আর শহীদ বাচ্চুর কবরের পাশে এতগুলো দোকান হয়েছে এটা আমরা কল্পনা করতে পারি নাই। এটাকে আমরা মনে করি যে এটা তাচ্ছিল্যর সুরে এটা করতেছে এবং বর্তমান প্রশাসন এবং
জনপ্রতিনিধিরাও এটাকে প্রোটেস্ট করে নাই কখনো। হ্যাঁ, তারাও কখনো এটা তার দৃষ্টিতে আনে নাই এবং অদ্যাবধি আনে নাই। এখানে আমরা চাই যে এখান থেকে একদম সম্পূর্ণ মুক্ত হয়ে যাক, কোনো দোকানপাট যেন না থাকে। তো আমরা বর্তমান প্রজন্মের কাছে আমার প্রত্যাশা যে বাংলাদেশ দেশ কিন্তু একবারেই স্বাধীন হয়, একটা দেশ দুইবার স্বাধীন হয় না। এবং পৃথিবীর ইতিহাসে এরকম নাই যে স্বাধীনতার আগে ইশতেহারের ভিতরে লেখা থাকে যে এই জাতির সমস্ত কিছু লেখা ছিল, জাতির জনক কী হবে, জাতীয় স্লোগানটা কী হবে, সম্পূর্ণভাবে কিন্তু আগে কিছু পৃথিবীর ইতিহাসে এরকম নাই যে যুদ্ধের আগেই সম্পূর্ণ নির্ধারণ করা হয়ে যায়। জাতীয় সঙ্গীত কী হবে এগুলো সম্পূর্ণ, জাতীয় পতাকা কী হবে এগুলো সম্পূর্ণ নির্ধারণ করা হয়েছে। তো আমরা আশা করি সেই জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা দেখা বর্তমান প্রজন্ম চলবে এবং সেটাকে সমুন্নত রাখবে। আজকে একটা জিনিস, সেটা হলো যারা শহীদ হয়েছেন, কিন্তু মাদারীপুরে আমরা শুধু কয়েকজন শহীদের নাম পেয়েছি, সেটা শহীদ সরার হোসেন বাচ্চু, মানে অনেকেই আছে যেটা আমরা আপনার নাম ভুলে গেছি, কিন্তু শহীদের তালিকা এখনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি। কিন্তু আমরা কয়েকবারই বলছি যে আমাদের স্মৃতিস্বরূপ শহীদের তালিকা করা হোক এবং মাদারে মুক্তিযোদ্ধার নামে একটি স্মৃতি করে তাদের প্রত্যেকটি মুক্তিযোদ্ধার নাম স্টোন করে তাদের নাম তালিকা করা হোক, কিন্তু আদৌ সেটা আমরা পাইনি। বিশেষ করে বদ্ধভূমি, 3টা জায়গায় বদ্ধভূমি করা হয়েছে। একটা হয়েছে আপনার কেন্দ্রতে, যেখানে অনেক শহীদের, যেখানে একটা দিন আমাদের সাথে সামরিক যুদ্ধ হয়েছে, যুদ্ধে আমার তারিখটা মনে নেই, সেখানে প্রায় 40 জনের মতো তারা ওইখানকার স্থানীয় যারা আছে স্থানীয় তারা মারা যায়। দুঃখের বিষয়, তাদের জন্য সে বদ্ধভূমি করার জন্য কয়েকবার আমরা বলেছি এবং আলাপ আলোচনা করেছি, অর্ধপর্যন্ত সে বদ্ধভূমিটা হয় নাই। উপদেষ্টা মন্ডলীর ফারুক আজম সাহেব বলছেন ভুয়া করে মুক্তিযোদ্ধা থাকবে না, ভুয়া মুক্তিযোদ্ধাদের কোটায় চাকরি নিয়ে যারা চাকরি করতেছে তাদের চাকরি থাকবে না। খুব খুশি হই, খুব শান্তি পাই, এই কথা শুনে খুব শান্তি পেয়েছি, কিন্তু কাজে সেটা পরিণত করতে চাই বা পরিণত করুক এটাও দেখতে চাই। আর যেসব মায়ের কোল খালি হয়েছে তাদের তো সান্ত্বনা দেওয়ার আমাদের কোনো ভাষা নেই। আমরা দেশবাসী তাদেরকে স্মরণ করব। আমাদের সেই 1971 যেসব মা ভাই বোন তাদের ছেলে সন্তান হারা হয়েছেন, রণাঙ্গনে যারা সঙ্গী সাথীরা মৃত্যুবরণ করেছেন তাদেরকেও স্যালুট করি। আমাদের এই প্রজন্মে যে ভাইয়েরা সমন্বয়কারীরা আছেন তাদেরকেও সম্মান জানাই, যারা শাহাদাত বরণ করছেন তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা এবং সম্মান বোধ করি। আশা করি দেশবাসী আমরা তাদেরকে স্মরণ করলে আমরাও ভালো থাকব, তারাও মরেও শান্তি পাবে। শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা, বধ্যভূমি সংরক্ষণ ও 10 ডিসেম্বর শহীদ হওয়া সারওয়ার হোসেন বাচ্চুর কবরের পাশে স্কুলের জমি দখল করে দোকানপাট অফিস হওয়ায় ক্ষুব্ধ মাদারীপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। তাই স্মৃতিচারণের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করলেন কমান্ডার হাজী জাহাঙ্গীর। হানাদার মুক্ত হয়, পাকিস্তানিরা আমাদের কাছে আত্মসমর্পণ করে এবং হানাদার মুক্ত হওয়ার পর থেকে আমরা এই দিবসটি পালন করে আসছি। দুঃখের সাথে বলতে হয়, যদিও আমরা এই দিবসটি পালন করে আসছি, আজকে যেখানে আপনারা এই কবরটি দেখছেন, এই কবরটি এবং এই লাশটি আমি নিজে কাঁধে করে এনেছি। আমরা 5 জন মুক্তিযোদ্ধা এই লাশটি এখানে এনেছি। আনার পরে এদের বাড়িতে নেওয়া হয়। এদের বাড়ি থেকে আমি এসে এই পাবলিক স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন আমিনুদ্দিন স্যার, শ্রদ্ধার সাথে স্মরণ করি, উনি মারা গেছেন। ওনাকে যখন বললাম যে স্যার ওর কবরটা এখানে দিতে চাই, উনি বলেছিলেন যে স্কুলের মাঠটা নষ্ট হয়ে যাবে। আমি তাকে খুব আকুতি স্বরে বলেছিলাম যে স্যার ও এই বিদ্যালয়ের ছাত্র, শহীদ হয়েছে, এটা এই বিদ্যালয়ের একটা গর্ব। সেই গর্ব উনি শোনার পরে বলছে ঠিক আছে করো। তা আমরা এই দাফন করার পর থেকে
এখানে দিবসটি পালন করি। কিন্তু আজকে আপনারা যে জরাজীর্ণ অবস্থা দেখছেন, তখন কিন্তু এই অবস্থান ছিল না। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের যে অবক্ষয় হয়েছে তার একটি নমুনা এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এর চতুর্দিকে ভবন উঠেছে, এই ভবনগুলো এই স্কুলের মাঠ, অথচ স্কুলওয়ালারাও এটাকে প্রতিহত করতে পারেননি। যে আমরা স্বাধীন হয়েছি আজকে 54 বছর। এই 54 বছরের স্বাধীনতায় আমরা কি পেয়েছি? আমরা লাঞ্ছনা ছাড়া কিছুই পাইনি। বর্তমান যে আন্দোলন গেল, ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, আমরা তাদের সাধুবাদ জানাই। তারা দেশকে হানাদার মুক্ত করেছে, অথবা বলতে পারি যে দুঃশাসনের মুক্তি হয়েছে। কিন্তু সেই দুঃশাসনের মুক্তিটাকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই স্বাধীনতাকে কিছুটা ভুলণ্ঠিত করছে। কারণ তারা বলে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। আসলে আমরা নিজেরাই বুঝি কিনা যে স্বাধীনতা কি কি হলে স্বাধীন হয়। আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছি, কিন্তু আজকে যারা ছাত্ররা এই আন্দোলন করে দুঃশাসনে মুক্ত করেছে, আমরা তাদের সাধুবাদ জানাই। এবং তাদের এদেশের মানুষ এই দুঃশাসনের থেকে মুক্তি পেয়েছে, তাদের জন্য দোয়া করবে এবং আমরা তাদের জন্য দোয়া করি। কিন্তু এই কথাটিকে সরকারের কাছ থেকে আমরা অন্তত এতটুকু শুনতে চাই যে দেশ স্বাধীন শব্দের অর্থ যদি তারা বুঝে থাকে, তাহলে দেশ স্বাধীন হয়নি, দেশ থেকে শত্রু মুক্ত হয়েছে, দুঃশাসনের মুক্ত হয়েছে। কাজে আমি আশা করব যে আমাদের এই স্বাধীনতার যেন বিকৃতি না হয়, এবং বিকৃতি ঘটে আমাদের ভিতরে যেন ভুল বোঝাবুঝি না হয়ে আমরা সংঘাতে জড়িয়ে না পড়ি। আমি সকলের কাছে এই অনুরোধ আপনাদের মাধ্যমে রাখছি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা স্বাধীনতার পরে কি পেয়েছি। আমরা মুক্তিযোদ্ধারা আসলে যেটা পাই আপনারা অনেকেই জানেন। অনেকে মনে করে স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের 20,000 টাকা সম্মানই দেওয়া হয়। আসলে কি এটা কোনো সম্মান বা সম্মানের মধ্যে পড়ে কিনা? আমরা কি এতই নিকৃষ্ট বা এতই নিম্ন যে আমাদের 20,000 টাকা দিয়ে সরকার কিনে ফেললো আর এই স্বাধীনতার সুফল তারা ভোগ করলো? আসলে এই কথাগুলো যদি আপনারা গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করেন, সামনে নিয়ে আসেন, তাহলে আমরা মনে করি যে আমাদের এই স্বাধীনতার গর্ব আরো অনেক বড় হবে। আমরা স্বাধীনতা সৈনিক যারা এখনো জীবিত আছে, তারা গর্বের সাথে মাথা উঁচু করে কথা বলতে পারবো। যথাযোগ্য মর্যাদায় মাদারীপুর মুক্ত দিবস সহ শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালন করা হবে বলে জানালেন জেলার এই শীর্ষ কর্মকর্তা। 10 ডিসেম্বর আমার মাদারীপুর হানাদার মুক্ত দিবস। এই দিবস গতবারের মতোই বরাবর যেভাবে প্রোগ্রামগুলো হয়ে থাকে, আমাদের শহীদ মুক্তিযোদ্ধা বাচ্চু সরার হোসেন বাচ্চু, ওনার সমাধিতে আমরা পুষ্পস্তবক অর্পণ করি এবং সমাদদারে একটা আলোচনা সভা হয়। এটা বরাবরের ন্যায় এবারও হবে। আর 14 ডিসেম্বরের যেটা আমাদের বুদ্ধিজীবী দিবস, এটা নিয়ে আমাদের প্রত্যেকবারের মতো এবারও আমাদের আলোচনা সভা আছে। এবং 16 ডিসেম্বরে আমাদের যে প্রোগ্রামগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক আমরা যেটা পেয়েছি, সেই আলোকে আমাদের প্রোগ্রামগুলো হবে। এবং এবার একটি বিষয় সংযোজন হয়েছে, বিজয় মেলা। এটি আমরা আমাদের আপামর জনসাধারণকে নিয়ে আমরা এই বিজয় মেলাটি করতে চাচ্ছি এবং এখানে আমরা চাচ্ছি যে স্বতঃস্ফূর্তভাবে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। আমাদের যে তালিকাটা আছে ওখানে কিন্তু চলমান কথাটি লেখা আছে। এটার অর্থ হলো যে যদি কখনো কেউ এসে দাবি করেন, সেটি আবার যাচাই বাছাই হবে। এ কারণে এটা উন্মুক্ত রাখা হয়েছে। আমরা যদি ক্লোজ করে দিতাম তাহলে কিন্তু অন্য কেউ আর এই জায়গাটাতে পরবর্তীতে আবেদন করতে পারতো না। এজন্য আমরা চলমান রেখেছি, যাতে করে কখনো যদি কেউ এসে দাবি করেন, সেক্ষেত্রে আমরা যাচাই বাছাই করব এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এটা আমি মাত্র এসেছি, আমি এটা দেখে যদি এটা টাইলস করা যায়, ওই টাইলস ওই পর্যন্ত করে দিয়ে আমরা চলমান কথাটি রেখেই দিব পরবর্তী কার্যক্রমের জন্য। এখানে একটা গোরস্থান আছে, আপনারা যদি দেখেন সামনে একটা গোরস্থান আছে, তার পেছনে আমি যখন আমার স্কুলে গিয়েছিলাম ওখানে আমি শুনেছি যে এখানে একটা বধ্যভূমি আছে। তো আমরা ওইটারও আমাদের জেলা পরিষদের কিছু কার্যক্রম আছে, তার মধ্যে আমরা নিব যে এটা কিভাবে সংরক্ষণ করা যায়। তুমুল যুদ্ধ শেষে 10 ডিসেম্বর বিকেলের সূর্য যখন পশ্চিম দিগন্তে হেলে পড়ে, ঠিক সে সময় আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী। এদিন গ্রেনেড হামলা করতে গিয়ে হানাদার বাহিনীর গুলিতে শহীদ হয় সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা 14 বছর বয়সী সরওয়ার হোসেন বাচ্চু। 1971 সালের 10 ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয়। বিজয় পতাকা উড়ে মাদারীপুর শহরে। এর আগে এই অঞ্চলের অন্যান্য স্থান শত্রু মুক্ত করেন মুক্তিযোদ্ধারা।